নমস্কার বন্ধুরা, গপ্পগাথায় তোমাদের সকলকে জানাই সুস্বাগতম। আমার এই চ্যানেলে থাকবে নানা স্বাদের গল্প এবং কবিতা। সেই সমস্ত শুনে যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করো এবং মতামত পাঠিও, যেটা আমার কাছে অত্যন্ত দামি। আর এই সমস্ত ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। তাহলে চলো শুরু করা যাক আজকের গল্প। শুরু করছি আজকের রহস্য গল্প। আজ থাকলো বিমল করের লেখা ঝিলের ধারে একদিন। আজ প্রথম পর্ব। চাঁদু, শিগগির ওঠ চাঁদু! তারাপদ জোরে ধাক্কা মেরে চন্দনকে জাগিয়ে তোলবার চেষ্টা করল। চন্দন যে ঘুম কাতুরে স্বভাবের তা নয়। একসময় হাসপাতালে দিনের পর দিন রাত জেগে কাজ করেছে। এখন অবশ্য তা করতে হয় না, তবে রাত বিরাতে তাকে ঠেলাঠেলি সহ্য করতেই হয়। পেশাদারে প্রাইভেট প্র্যাকটিস করা ডাক্তার না হলেও কখনো কখনো কিছু সামাজিক কর্তব্য তো থাকেই। গায়ের হালকা কম্বলটা মুখের উপর টেনে নিয়ে চন্দন পাশ ফিরল। মানে বোঝাতে চাইল, যা ঝামেলা করিস নে, ঘুমোতে দে। চন্দনের গায়ের কম্বল টান মেরে উঠিয়ে নিল তারাপদ। ওঠ, শিগগির ওঠ, সাংঘাতিক কাণ্ড হয়ে গিয়েছে, তুই পড়ে পড়ে ঘুমোচ্ছিস, উঠে পড়, হারি আপ। চন্দন চোখ চাইল। সকাল হয়ে গিয়েছে বুঝতে তার কয়েক মুহূর্ত সময় লাগলো। মাথার দিকে জানালা বন্ধ থাকলেও পায়ের দিকে জানালা খোলা। পাশের একটা আধ ভেজানো জানালা দিয়েও সকালের ফরসাটে ভাব বোঝা যাচ্ছে। চন্দন হাই তুলতে তুলতে উঠে বসল। তোর মর্নিং ওয়াকে আমি নেই, কেন ডিস্টার্ব করছিস? ফর নাথিং, ঘুমোতে দে। ঘুমোতে হবে না, শিগগির চল। একটা লোক ঝিলের কাছে পড়ে আছে, হয়তো মারা গিয়েছে। মারা গিয়েছে? শোনা মাত্রই চন্দন যেন চমকে উঠল। চোখের পাতায় ঘুমের রেশ থাকলেও চেতনায় আর না ঘুম না আলস্য। অবাক হয়ে বলল, কি বলছিস? দেখবি চল। চন্দন লাফ মেরে উঠে বলল। পরনে পাজামা, পায়ে পাতলা কট চুলের এক খাটো ঢলঢলে পাঞ্জাবি। কোনো রকমে গায়ের গরম চাদর টেনে নিয়ে চটিতে পা গুলিয়ে দিল চন্দন। চল, কিকিরাকে দেখেছিস? না, কাল ওর কাঁচা সর্দিতে জ্বর জ্বর ভাব হয়েছিল, এত সকালে ডেকে কাজ নেই। দুজনেই বেরিয়ে পড়ল। বাড়িটা ছোট, 2 কামরার মতন। রান্না বান্না স্নানের ব্যবস্থা অবশ্য আছে। হাত কয়েকের বুনো বাগান, ছোট কাঠের ফটক, কাঁটাতার আর কাঠ কুটোর একটা মামুলি ফেন্সিং। এখন যে শীতকাল তাও নয়, হেমন্তের শেষ প্রায়, অগ্রহায়ণ মাস, তবু এখানে শীত এসে গিয়েছে। এ তো কলকাতা শহর নয়, 3 মাইল দূরের বিহারের আধা মফস্বলী পাহাড়ি জায়গা। না, ঠিক পাহাড়িও বলা যাবে না, পাহাড়তলির ছোট্ট জায়গা বলা যেতে পারে। পাহাড় অনেকটাই দূরে, তবে এখানকার মাটি শক্ত, মাঠঘাট উঁচু নিচু, সমতল ভূমি বড় একটা চোখেই পড়ে না। চারপাশে কত যে বুনো ঝোপ আর পাথরের টুকরো ছড়ানো রুক্ষ মাঠ, তার হিসেব পাওয়া ভার। গাছের মধ্যে নিম, জাম, কাঁঠাল আর হরিতকি বেশি। পলাশমহুয়াও আছে। অনেককাল আগে রেল কোম্পানি লাইন পাতার কাজ চলার সময় এখানে কুলি লাইন বসিয়েছিল বলে শোনা যায়। তারপর গত বিশ্বযুদ্ধের সময় ব্রিটিশ সাহেবরা এখানেই চুপি চুপি বিশাল কাঁটাতারের বেড়া দিয়ে ছোট একটা PAW মানে প্রিজনার্স অব ওয়ার এর ক্যাম্প বসিয়েছিল। সেসব কথা পুরনো। তারও পরে আশেপাশের রেল কলোনির কিছু অ্যাংলো ইন্ডিয়ান সাহেবরা ছোট ছোট বাংলো বাড়ি বা কটেজ করে বসবাসের চেষ্টা করে। মন হয়তো বসেনি শেষ পর্যন্ত। কেউ কেউ মারা গেল, কেউ বা দেখলো ছেলেমেয়েরা অন্যত্র চলে যাচ্ছে একে একে। তারা নিঃসঙ্গ একা। এই পর্ব ঘুচে গেল একদিন। এখনো হাবিলগঞ্জ নিতান্তই এক স্বাস্থ্যকর ছোট মফস্বলী শহর।
কিকিরা তার দুই চেলা নিয়ে এখানে দিন কয়েকের জন্য বেড়াতে এসেছেন, তাও চামেলি বাবুর জন্য। চন্দন আর তারাপদ অনেক কাঠখড় পুড়িয়ে ছুটি নিয়েছে। দিন 15 না হলেও দিন 10 থাকার ইচ্ছে তাদের। চামেলি বাবুর কথা পরে, আগে আজ 7 সকালে যে ঘটনাটি ঘটে গিয়েছে তার কথা বলা যাক। চন্দন আর তারাপদ প্রায় ছুটতে ছুটতে ঝিলের দিকে যাচ্ছিল। চন্দন বলল, ব্যাপারটা কি? তারাপদ বলল, ভোর ভোর উঠে আমি খানিকটা বেড়াতে বেরিয়েছিলাম। হাঁটতে হাঁটতে ওই ঝিলের দিকে গিয়েছি। ঝিলের গায়ে বড় আল দেওয়া যে পথ, সেখান দিয়ে যাচ্ছি, দেখি একটা লোক ঝিলের পাশে পড়ে আছে। তার মাথাটা বড় সড়ো এক পাথরের উপর, কোমরের দিকটা জলের তলায়। আমি ভাবলাম লোকটা হয়তো পা পিছলে ওই কায়দায় পড়ে গিয়ে চোট পেয়েছে মাথায়। তাকে ডাকলাম, জল ছিটিয়ে দিলাম চোখে মুখে, কোনো সাড়া নেই। ভেবে দেখ এখন ঝিলের জল কত ঠান্ডা, সারা রাতের হিমে জল তো বরফ। চন্দন অবাক হয়ে বলল, চল দেখি। বাড়ি থেকে ঝিল অন্তত 700-800 গজ, হাজারও হতে পারে। ওটাকে ঠিক ঝিল বলাও যাবে না, বড় পুকুর বা দিঘিও হতে পারে। ঝিলের গা ধরেই এদিককার বড় রাস্তা, উত্তর দিকে। রাস্তাটা কাঁচা নুড়ি পাথর আর কাদাটে মাটি ছড়ানো। ঝিলের উত্তর দিকেই রাস্তাটায় এদিককার বড় রাস্তা। রাস্তাটা চলে গিয়েছে বরাবর। 1/2 মাইল দূরে বাজার রেল স্টেশন। লোকে সাধারণত এই পথ ধরেই আসা যাওয়া করে স্টেশনে বা বাজারে। তবে চামেলিবাবুর বাগান আর তার এলাকার মধ্যে যেসব ছোটোখাটো ঘরবাড়ি আছে, এমনকি সামান্য তফাতে এক দেহাতি ছোট গাঁ, সেখানকার লোকজন কাজে কর্মে এদিকে আসতে হলে ঝিলের দক্ষিণ দিকের রাস্তা ধরেই আসে। অবশ্য ওটা রাস্তা নয়, মাটির উঁচু পার বা আলপথ। চওড়া মন্দ নয়। আলপথের এপারে ঝিল, অন্য পারে ক্ষেত খামারি। গরমের দিনে 2-4 হাত আল কেটে মাটি সরিয়ে জল দেওয়া হয় খেতিতে। এপাশে কোনো নদী নালা নেই। ঝিলটা নেহাতি প্রকৃতির দয়ায় কোনো কালে দেখা দিয়েছিল কিনা কে জানে, তবে বেশ বড় ঝিল বা দিঘি। জল তেমন পরিষ্কার নয়, শ্যাওলা শালুক জলজ লতাপাতাও যথেষ্ট। আলের পাশে হেলে পড়া 2-একটা বড় গাছগাছালিও আছে, চোখে দেখতে ভালোই লাগে। ততক্ষণে রোদ উঠে গিয়েছে, একেবারে কাঁচা রোদ নয়, আকাশ পরিষ্কার, সূর্য ঝকঝক করছে, পাখি উড়ে যাচ্ছিল, বাতাসে হালকা শীত। তারাপদরা প্রায় ছুটতে ছুটতে ঝিলের কাছে গিয়ে দাঁড়ালো। 2-3 জন দেহাতে জুটে গিয়েছে ইতিমধ্যে। হয়তো তারা কাজে কর্মে যাচ্ছিল আলপথ ধরে। একজন বাবু লোক ওইভাবে পড়ে আছে দেখে দাঁড়িয়ে রয়েছে জায়গাটায়। তারাপদ বলল, ওই যে। চন্দন আগেই দেখতে পেয়েছিল। একবার দেহাতি মানুষগুলোর দিকে তাকালো চন্দন, তারপর জলের কাছে নেমে গেল। দেখলো লোকটিকে, বাঙালি বলেই মনে হয়। 1-2 দিন হলেও চন্দনরা এখানে এসেছে। ঘোরাঘুরি সামান্য যা করেছে এ পর্যন্ত, তাতে এই লোকটিকে নজরেই পড়েনি কোথাও। চন্দন জলের ধার ঘেঁষে দাঁড়িয়ে লোকটির মুখ দেখল, ডাক্তারি চোখে নজর করলো যেন। তারপর একটি হাত তুলে নিল তার, নাড়ি দেখল। মুখ গম্ভীর হয়ে গেল কখন, হাত নামিয়ে দিল লোকটির। বোঝা চোখের পাতা টেনে টেনে চোখ দেখল। গলার কাছে হাত দিল একবার, চোয়ালের তলায়। লোকটির মাথা একপাশে কাত হয়ে আছে শুকনো পাথরের উপর, খানিকটা রক্ত জমাট কালচে। উঠে এলো চন্দন। কি রে? তারাপদ বলল উদ্বিগ্ন গলায়, ডেড। মারা গিয়েছে? আটকে উঠল তারাপদ। কিভাবে, কখন? চন্দন চারপাশে তাকালো। সকালটি নিশ্চয়ই সুন্দর। এক ঝাঁক বক উড়ে যাচ্ছে দূরে, ট্রেনের হুইসেল, মাঠ এখন খাঁ খাঁ। প্রথম শীতের বাতাস, রোদের রং আরো গাঢ় হয়ে এলো। এমন এক সকালে এ কি বিশ্রী কাণ্ড। চন্দন বলল, কখন মারা গিয়েছে বলতে পারবো না, তবে 2-1 ঘন্টার মধ্যে নয়। আমার মনে হয় মাঝরাতের দিকে, আন্দাজে বলছি। দেহাতি লোকগুলো চন্দনকে দেখছিল। তারা জানে না চন্দন ডাক্তার, কিন্তু ওর জলে নামা নাড়ি দেখা চোখ দেখা থেকে অনুমান করে নিল ওই বাঙালি বাবু নিশ্চয়ই ডাক্তার বদ্যি হবে। তারা তাকিয়ে থাকলো, শুনতে চাইল বাবু কি বলে। তোমরা একে চেনো? চন্দন বলল। জান পেয়েছেন? না, মাথা নাড়ল ওরা। বাবু জিন্দা নেই, মারা গিয়েছে।
না জানুক বাবুকে ওরা, হয়তো ওরাও এইরকম খারাপ কিছু অনুমান করেছিল। চন্দনের কথায় একটা গুঞ্জন উঠল, সকলেই যেন হতবাক, বিষণ্ণ। তারাপদ বলল, সাধু, এখন কি হবে? এরা কাউকে খবর দিক, কাছাকাছি বাড়িতে গিয়ে বলুক, যদি তাদের চেনা লোক হন, ভদ্রলোক। তারপর থানা। থানা? থানায় তো বলতেই হবে, তাদের লোক এসে দেখুক, ডেড বডি তুলে নিয়ে যাক, যা করার তাদেরই করতে হবে, দায়িত্ব তাদের। আরও দু একজন এসে পড়েছে ততক্ষণে। আলপথে আসা যাওয়া করে অনেকেই, হাঁক ডাকও শুনেছে অন্যদের। ঝিলের পূর্ব দিকে মেঠো রাস্তা, তার গায়ে গায়ে চামেলিবাবুর বাগান। আসলে পাঁচিল ঘেরা 7-8 বিঘে জমি, গাছপালার শেষ নেই, নিম কাঁঠাল শিরিষ থেকে আম জাম পর্যন্ত। কলকে করবীর ঝোপও আছে, আছে বেলফুলের কুঞ্জ, গাঁদার ঝোপ। ওরই মধ্যেই চামেলিবাবুর বসত বাড়ি। বাড়িটা এমন কিছু বড় নয়, সুদৃশ্যও নয়, একতলা বেছাদ বাড়ি। পুরোনো দিনের ধরন ধারণে জানালা দরজা। চামেলিবাবুর এই বাড়িটাকেই লোকে বলে চামেলিবাবুর বাগান। বাগানের গা ঘেঁষে তার কিছু জমি আছে, সেখানে মামুলি ছাদের আরও কয়েকটা বাড়ি। বাড়িগুলো 3টি চামেলিবাবুর, তিনি ভাড়া দেন। সিজন টাইমে 2-3 মাস ভাড়াটে থাকে। বাকি 2টি বাড়ি তার নয়, সেখানে স্থায়ীভাবে অন্য 2 পরিবার থাকে। চন্দন বলল, চল আমরা যাই, মুখ ধোয়া চা খাওয়া পর্যন্ত হয়নি। কিকিরাও বোধহয় উঠে পড়েছেন, পরে আবার আসা যাবে। তারাপদ ইতস্তত করে বলল, যাব? দাঁড়িয়ে থেকে আর আমরা কি করব? বলেই চন্দনের কি মনে হলো, দেহাতি লোকগুলোকে বলল, আরে कोई जाके कुछ खबर दे दे চামেলি বাবুকো, জলদি। সামান্য অপেক্ষা করে কে যেন বলল, হ্যাঁ বাত তো ঠিক হ্যাঁ, বলে ছোকরা মতন লোকটা আলপথ দিয়ে ছুটতে থাকলো। চামেলি বাবুকে খবরটা দিতে হবে। চন্দনরা আর দাঁড়ালো না, ফিরতে লাগলো। তারাপদ বলল, ব্যাপারটা কি বলতো? কিসের? লোকটা কি জলে নেমেছিল? কেন নামবে? বুঝতে পারছি না। অত বড় পাথরটাই বা কেন ওখানে থাকবে? পাথর আরও 2-একটা আছে এদিক ওদিকে। কাল আমরা যখন বেলায় ফিরছিলাম বাজার থেকে রাস্তা ধরে, আমি দেখেছি 2টো ধোপা ওখানে ভাটির কাপড় আছড়াচ্ছিল। ধোপারা ওখানে কাপড় কাছে, তাই তো দেখলাম। ব্যাপারটা ঠিক লক্ষ্য করেনি তারাপদ। এতে আর অবাক হওয়ার কি আছে? মাত্র তো 2 দিন হলো এসেছে তারা, গত পরশু বিকেলের দিকে। স্টেশন থেকে ওদের বাড়িটা মাইলখানেকের কম নয়। শর্টকাট করে মাঠ ভেঙে এলে সামান্য কম হয়। প্রথম দিন কে আর মাঠ ভেঙে আসে? তারপর সকালের দিকে বাজারে চক্কর মেরে বেরিয়ে ফেরার সময় তারাপদ গাছপালা 2-একটা ঘরবাড়ি লক্ষ্য করছিল। বিকেল বলতে এখন 1 ফোঁটা আলো মরেছে কি, সঙ্গে সঙ্গে অন্ধকার। স্টেশন, ডাকবাংলো, বাজারের জায়গাটুকু ছাড়া আলো নেই। তাও ইলেকট্রিকের আলো শুধু স্টেশন, বুকিং অফিস আর মুসাফির খানায়। বাকি সব কেরোসিন ল্যাম্প, দোকানে পেট্রোম্যাক্স। তারাপদদের বাড়িটা চামেলিবাবু জুটিয়ে দেওয়া, ছাদ পাকা, তবে মেঝেই যেন খড়খড়ে। সিমেন্ট আছে ঠিকই, কিন্তু কতটুকু কে জানে। বাড়িতে সরাসরি জলের ব্যবস্থা নেই। পাশের কুয়া থেকে একটা ছোকরা সকাল দুপুর জল তুলে দিয়ে যায়। রান্নার লোক খ্যাপা যদু, পুরো নাম যাদব রায়, আদি বাড়ি বর্ধমান জেলার কোনো গ্রামে। যাদব অনেককাল থেকেই এখানে। অভয়বাবুর ভাত ডালের সস্তা হোটেল থেকেই নিমচাঁদের মিঠাইয়ের দোকানে কাজ করেছে। একবার পানের দোকানে গিয়েছিল, ফেল মেরে গেল। তারপর কি খেয়াল হলো, দর্জির দোকান বসালো বাজারে, সেটাও উঠে গেল। এখন সে যমুনা বাবুর কুঠিতে থাকে, নজরদারি করে। বাকি সময়টাই চামেলি বাবুর বাড়িতে ফাই ফরমায়েশ খাটে। চামেলি বাবুই খ্যাপা যদুকে পাঠিয়ে দিয়েছেন। লোকটা দেখতে কাঠি, কিন্তু গলা যেন মাইক ফিট করা, জোরালো গলা, ভাঙা ভাঙা স্বর, বক বক করে ভীষণ। তারাপদের ধারণা খ্যাপা যদু গাঁজা ভাং খায়। তারাপদ অন্যমনস্ক হয়ে পড়েছিল। চন্দনের কথায় ঘাট ফিরিয়ে তাকালো। হ্যাঁ কিছু বললি? চন্দন বলল, লোকটা মানে ভদ্রলোকের বয়স কত বলে তোর ধারণা? কার? যে মারা গিয়েছে? হ্যাঁ। কত? 40-এর কম নয়, 50-এর বেশিও না, মাঝামাঝি। স্বাস্থ্য তো ভালোই মনে হলো।
সলিড, ফাঁপা নয়, গায়ে ক্ষমতা আছে বলে মনে হয়। দেখতেও মোটামুটি ভালো, তবে মাথার চুল কম। মনে হলো সবেই চুল ছেটেছে। কি জানি, গায়ের রং একরকম ফর্সা, তাই না? পরনে পাজামা, গায়ে পাঞ্জাবি। বাঙালি বলেই মনে হলো। হাতের আঙুলে একটা তামার তারের আংটি, কেন কে জানে। আমারও তাই মনে হয়, বাঙালি। বেচারা। কথা বলতে বলতে বাড়ির কাছে এসে পড়লো দুজনে। কিকিরা বাইরে এক চিলতে বারান্দায় বসে আছে। কাঠের মামুলি চেয়ারটা প্রায় বারান্দার শেষ প্রান্তে। রোদ এসেছে বারান্দায়। কিকিরার হাতে চায়ের পেয়ালা, পেয়ালা না বলে মগ বলাই ভালো। বসে বসে চা খাচ্ছিলেন। গায়ে হালকা গরম চাদর, গলায় মাফলার জড়ানো। কিকিরা বললেন, এই যে চন্দ্রতারা, গুড মর্নিং। কোথায় গিয়েছিলে তোমরা? মর্নিং ওয়াক? চাঁদে জুড়ে জল হয়ে গেল। যাও, চাটা ঢেলে নিয়ে খেয়ে নাও। আমি করেছি, যদুবাবু এখনো আসেননি। খ্যাপা যদু একটু বেলা করেই আসে। আসার সময় বাজার ঘুরে এটা ওটা কিনে নিয়ে আসে, বলাই আছে তাকে। সকালের দিকে আনাজগুলো তা সে যাই হোক, ভালো পাওয়া যায়। খ্যাপা যদু দরাদরিতেও ওস্তাদ। এখানকার লোক বলে তাকে সিজন বাবু ভেবে 2 পয়সা বেশি কামাবার উপায় নেই। তারাপদ বলল, গুড মর্নিং নয় স্যার, ভেরি ব্যাড মর্নিং। ব্যাড মর্নিং কেন? সাত সকালে একটা খারাপ জিনিস দেখলাম, মৃত্যু দৃশ্য। মৃত্যু দৃশ্য? বলো কি? কিকিরা অবাক। চন্দন বলল, আমি এখনো মুখে জল দিইনি, মুখ ধুয়ে চা নিয়ে আসছি। তারা, তুই কিকিরাকে ব্যাপারটা বল। চন্দন চলে গেল। কিকিরা কিছুই জানেন না, অনুমান করারও উপায় নেই। তাকিয়ে থাকলেন তারাপদর দিকে। তারাপদ সকালের ঘটনা সবিস্তারে বর্ণনা করতে লাগলো। কিকিরা মন দিয়ে শুনছিলেন। তারাপদ শেষ পর্যন্ত থামল। কিকিরা অল্পক্ষণ চুপচাপ, তারপর বললেন, বাঙালি? হ্যাঁ, আমাদের তো তাই মনে হয়, বাঙালি ছাপ আছে। কত বয়স বললে? 40-50-এর মাঝামাঝি, ওই রকম। স্ট্রোক হয়েছিল নাকি? ভদ্রলোক জলেই বা নামতে যাবেন কেন? আশ্চর্য। আর চাদুর কথা যদি ঠিক হয়, তবে তো ভদ্রলোক শেষ রাতে বা মাঝরাতে মারা গিয়েছে। অত রাতে সে ঝিলের পাড়ে যাবে কেন? আশ্চর্য ব্যাপার, বলে মাথা নাড়তে লাগলেন কিকিরা। খানিকটা বেলায় কিকিরা চন্দনদের নিয়ে যখন ঝিলের কাছে গিয়ে দাঁড়ালেন, তখন সেখানে বেশ ভিড় জমে গিয়েছে। এখানকার থানা ছোট, নামেই পুলিশ স্টেশন, কাজকর্ম বিশেষ থাকে না। ছোটখাটো চুরি, গাঁ গ্রামের দুপক্ষের ঝগড়া লাঠালাঠি, কখনো বা বাজারের দিকে হইহল্লা থামিয়েই পুলিশের কাজ মিটে যায়। অবশ্য কদাচিৎ গায়ের দিক থেকে খুন খারাপি, বিষ খাওয়ার ঘটনাও এসে পড়ে। তখন দারোগাবাবুকে খানিকটা নড়ে চড়ে বসতে হয়। কিকিরারা গিয়ে দেখলেন থানা থেকে দারোগাবাবু এসে গিয়েছেন, সঙ্গে জানা দুয়েক গোঁফওয়ালা সেপাই। ওদিকে চামেলিবাবু এসেছেন, তার এলাকার 2-4 জন বাবু আর বাড়ির কাজের লোক। কৌতূহলী মানুষও রয়েছে। কিকিরাদের দেখে চামেলিবাবু এগিয়ে এলেন। কিকিরা বললেন, কি হলো চামেলিবাবু, হুট করে একটা লোক এভাবে মারা গেল? চামেলিবাবু বললেন, এখানে কেউ এভাবে মরেনি রায় সাহেব, আমি বিশ্বাস করতে পারছি না, বলে দারোগার দিকে তাকালেন। আমাদের থানার অফিসার, আসুন পরিচয় করিয়ে দিই। কিকিরাকে চামেলিবাবু কখনো বলেন রায় সাহেব, কখনো রায়বাবু। দারোগাবাবুর নাম কৈলাসনাথ শর্মা, লোকে সাধারণত শর্মাজি বলে ডাকে। বয়সে ছোকরাই, বছর 35 হয়তো। মজবুত স্বাস্থ্য, চোখে মুখে পুলিশ অফিসারের রূঢ়তা ও কাঠিন্য নেই, বরং মোলায়েম ভাব। মুখে সামান্য দাড়ি, গোঁপটি ছোট করে ছাঁটা। পরিচয় করিয়ে দেওয়ার পর শর্মাজি তারাপদ আর চন্দনকেও দেখলেন। কে যেন কিছু বলল ভিড়ের মধ্যে থেকে চন্দনকে দেখিয়ে। গোড়া থেকেই ছিল বোধহয় সে। শর্মাজি চন্দনকে বললেন, ডক্টর, আপনি ডাক্তার? হিন্দি বাংলা মিশিয়েই বললেন। এরা বলছে আপনি ওই লোকটির হাত তুলে পালস দেখেছেন। চন্দন মাথা হেলিয়ে বলল, হ্যাঁ, আমি ডাক্তার, আমি ওকে দেখেছি।
দেখেছি যখন, তখনও আর বেঁচে নেই। বেল্ট। আপনি প্রথম দেখেছেন? তারাপদ বলল, না দারোগাজি, আমি প্রথম দেখেছি। বলে যা যা ঘটেছিল তারাপদ বলল পরপর। দারোগা শর্মা কিছু বলার আগেই এক সেপাই এগিয়ে এসে বলল, খাটিয়া আর হরিয়া ডোম আসছে সঙ্গে নিয়ে। একটা ভাঙাচোরা দড়ির খাটিয়া নিয়ে দুজন লোক আসছিল পূব দিকের মেঠো রাস্তা দিয়ে। শর্মাজি মানুষটি ভালো, কিন্তু পুলিশ তো, আইন তাকে মানতেই হয়। চন্দনদেব বললেন, আপনাকে একবার থানায় যেতে হবে। ডর পাবেন না, রুটিন স্টেটমেন্ট নিতে হবে আমাকে। আধা ঘন্টা 1 ঘন্টা পরে আসবেন আপনারা। আগে এই বডিটা তুলে নিয়ে যাওয়ার ব্যবস্থা করি। কিকিরা, চামেলিবাবু আর তারাপদরা এক পাশে সরে গিয়ে দাঁড়িয়ে থাকলো। অন্য পাশে ভিড়ের মানুষ। গায়ের লোক বোধহয় এ ধরনের মরা মানুষ ছোঁয় না। জাতপাত তো আছেই, তারপর বেমক্কা এক মরা লোক টানাটানি করে কে আর কোতোয়ালির নানান ফাঁদে জড়িয়ে পড়তে চায়। হরিয়ে ডোমরা মাত্র 2 জন। জল আর পাথরের জায়গাটা তারা একটু পরিষ্কার করে নিল জল সরিয়ে। তারপর লোকটাকে টেনে তুলল। অর্ধেক শরীর ভেজা, কয়েকটা জলো লতা জড়ানো পায়ের দিকে, ভিজে সাপসাপে পাজামা, পায়ে স্ট্র্যাপ বাঁধা চটি, কোমরের তলায় একটা চামড়ার বেল্ট, পাজামার ওপর বেল্ট। বেশ অদ্ভুত ব্যাপার। তার চেয়েও অদ্ভুত বেল্টের বাঁ দিকে একটা খাপ। দেখলেই বোঝা যায় পিস্তল নয়, ছোরা বা ড্যাগার রাখার খাপ। খাপটায় অবশ্য কিছু নেই, বাঁট বা মুখ দেখা যাচ্ছিল না ড্যাগারের। লোকটাকে খাটিয়ায় শোয়ানো হলো। প্রায় ধপ করে ফেলে দিল ডোমরা। নোংরা মার্কিন বড় কাপড় সঙ্গেই ছিল তাদের। লোকটিকে রেখে গায়ে ফেলে দিল, মুখও ঢেকে দিল। এক সেপাই একটা কালো চাদর রেখে দিল খাটিয়ার পাশে, গরম চাদর। চামেলিবাবু শর্মাকে জিজ্ঞেস করলেন, চাদর কোথায় পেলেন? মাঠে পড়েছিল বলে জায়গাটা দেখালেন। একটা টর্চও পাওয়া গিয়েছে, আর টর্চ উইদাউট ব্যাটারি। আচ্ছা, আজব ব্যাপার, টর্চ আছে ব্যাটারি নেই, ওই তো বাত। শর্মাজির হুকুম মতন তার সেপাহীরা হরিয়া ডমদের নিয়ে খাটিয়া তুলিয়ে নিল। তারপর চলে গেল। থানাতেই যাবে। ভিড়টা একবার নজর করে দেখে নিলেন শর্মাজি। চেনা মুখ সব, দরকারে ওদের থানায় হাজির করাতে অসুবিধা হবে না। ভিড় সরে গেল। সেপাই আর হরিয়া ডমরা আলপথ ছেড়ে মেঠো রাস্তায় নামল। কিকিরা কি মনে করে পাথরটার দিকে তাকিয়েছিলেন। জল খানিকটা ঘোলাটে, কিছু জলজ লতাপাতা অবশ্য আছে, শ্যাওলাও, তবু ততটা নোংরা নয়। দুপারা এখানে কাপড় কাচার সময় জল সরিয়ে যতটা পারে পরিষ্কার করে নেয়। লক্ষ্য করলে ভাটির বড় গামলা অবশ্য এখন চোখে পড়বে না, তবে রাখার জায়গা আন্দাজ করা যায়। নীল আর মাড়ের জায়গাও। ঝিলের ওপাশে মাঠে তারা কাপড় শুকোতে দেয়। গতকাল কিকিরারও চোখে পড়েছিল বড় রাস্তা দিয়ে ফেরার সময়। রোদ বাড়ছিল। শর্মাজি চলে গেলেন। চামেলিবাবু হঠাৎ বললেন শর্মাজিকে, বহুত মেহনত হলো শর্মাজি, চলুন একটু চা পানি খেয়ে যাবেন। চামেলিবাবুর বাগান বা বাড়ি কাছেই, 100-2 গজ, সামান্য বেশিও হতে পারে। শর্মাজি কি ভেবে বললেন, চলুন। চামেলিবাবু কিকিরাদেরও ডাকলেন, আসুন রায় সাহেব। কিকিরা আপত্তি করলেন না। তারাপদ হঠাৎ শর্মাজিকে বলল, আপনি এমন বাংলা কোত্থেকে শিখলেন শর্মাজি? শর্মাজি দাঁড়িয়ে পড়ে হেসে ফেললেন প্রথমে। পরে জোরেই হাসলেন। আমি দাদা 70% বাঙালি। বর্তমানে আমার মামার বাড়িতে থেকে স্কুলে লেখাপড়া করেছি, গ্র্যাজুয়েশন করেছি কলকাতায়, সেন্ট পলসে পড়তাম। পুলিশ লাইনে আসার মতলব আমার ছিল না। আমার বাবা নেই, আমি যখন বাল বাচ্চা তখনই মারা গিয়েছেন। মামারা গার্জেন ছিলেন। আমার বড় মামা পুলিশের লোক, ধানবাদে ছিলেন। মামা আমায়, বাকিটা আর বলতে হলো না, তারাপদরা বুঝে নিল। সামান্য পথ চুপচাপ। তারপর কিকিরাই চামেলিবাবুকে বললেন, চামেলিবাবু, ভদ্রলোক কে, আপনি চেনেন না? না, মাথা নাড়লেন চামেলিবাবু। আপনি এখানকার বরাবরের বাসিন্দে, ঘোরাফেরাও করেন, ভদ্রলোককে দেখেন? না রায় সাহেব, দেখিনি। লোকটা নতুন, একদম নয়া এসেছে। বলে একটু থেমে আবার বললেন,
আমি থাকি একদিকে, এই শহরটা 3 দিকে 4টে মহল্লা, কে কোথায় আসছি জানবো কেমন করে? একটু পুরনো হয়ে গেলে হয়তো স্টেশনে বাজারে পোস্ট অফিসে মুখটা দেখা যায়। এ লোক নতুন। তারাপদে নিঃশ্বাস ফেলে বিষণ্ণ গলায় বলল হঠাৎ, ভদ্রলোক এখানে মরতে এসেছিল, কি কপাল। প্রথমে চুপচাপ, পরে শর্মা বললেন, কমপ্লিকেটেড কেস। যে মরতে আসে তার কোমরে ড্যাগারের বেল্ট থাকে, ফাঁকা বেল্ট পরেই বা সে আসবে কেন? কি যেন ভাবছিলেন শর্মা, টর্চটা দেখছিলেন ঘুরিয়ে ফিরিয়ে। অ্যান্ড আ টর্চ উইদাউট ব্যাটারি, স্ট্রেঞ্জ। আর কোনো কথা বলল না কেউ। চামেলিবাবুর বাগানে বসে চা খাওয়া শেষ হতেই শর্মাজি উঠে পড়লেন। তার অনেক কাজ। যাওয়ার সময় চামেলিবাবুকে বললেন, ডক্টর পাত্তা আমি নিয়ে নেব, ডেড বডি থানায় পড়ে থাকবে এখন, বিকেলে চালান করে দেবো সদরে, বাদে যা হয় বড় সাহেবরা করবেন, চলি। বলে চন্দনদের দিকে তাকালেন। থানায় আপনারা একবার আসবেন প্লিজ, 10:30 বাজে আসুন। ওকে। শর্মা চলে যাওয়ার পর কিকিরারা চুপচাপ। সাত সকালে এমন একটা ঘটনা ঘটবে কে জানতো? মন খারাপ না হয়ে উপায় কি? চামেলিবাবু হঠাৎ যেন অনুতাপ বোধ করে বললেন, রায় সাহেব, আমার বড় খারাপ লাগছে। আপনাদের বলে কয়ে বেড়াতে নিয়ে এলাম এখানে, 2 দিন যেতে না যেতে ঝঞ্ঝাট, মাফি চাইছি। কিকিরা মাথা নাড়লেন। না না, এতে আর আপনার দোষ কোথায়? জগতে কত কি তো হঠাৎ হয়ে যায়। ট্রেনে আসার সময় যদি একটা অ্যাক্সিডেন্ট হতো, ডাকাতের হাতে পড়তাম, আপনার কি তাতে দোষ থাকতো? আপনারা যখন থানায় যাবেন আমি সঙ্গে থাকবো। কোনো দরকার নেই, থানা চিনতে আমাদের অসুবিধা হবে না। তারপরে বলল, ডেড বডি সদরে পাঠাবার মানে কি চামেলিবাবু? সদরে হেডকোয়ার্টার, বড় পুলিশ অফিসাররা আছেন, সরকারি হাসপাতাল আছে, মর্গ আছে, বডির পোস্টমর্টেম হবে ওখানে। চন্দন মাথা হেলিয়ে বলল, হ্যাঁ, সাধারণ প্রসেসটা তাই, পোস্টমর্টেমটা জরুরি। অ্যাবনর্মাল যে কোনো মৃত্যুরই পোস্টমর্টেম হওয়া উচিত। ওটা আইন, তবে আমাদের এখানে সব কাজ আইন মেনে হয় না। চামেলিবাবু মাথা নেড়ে বললেন, এইসব ছোট গাঁগঞ্জে আইন বলতে পুলিশ যা খুশি করতে পারে। তবে শর্মা ভালো লোক, ভেরি গুড অফিসার। ওর বড় মামা ধানবাদ শহরে টেরার ছিলেন, মাফিয়াদের ঠান্ডা করে রাখার চেষ্টা করতেন ভদ্রলোক। অনেকবার ওকে মারারও চেষ্টা হয়েছে। কিকিরা যেন শুনছিলেন না কথাগুলো, অন্যমনস্ক। বললেন, চামেলিবাবু, আপনার এই বাগানের বাইরে গোটা 5 বাড়ি আছে না? হ্যাঁ, 5। বাড়িগুলো সব আপনার নয়। 3টে আমার, বাকি 2টো অন্যের। আমার কাছ থেকেই খানিকটা জমি কিনে বাড়ি করেছে। কোন দুটো? পশ্চিম দিকের একটা বাড়ি শীতলবাবুর, ঘোলাটা দেখতে হলুদ, ছোট বাড়ি, ভাঙাচোরা চেহারা। শীতলবাবু এখানেই কাজ করতেন এক সময়, পোস্টমাস্টার বাবু। চাকরির পর এখানেই বাড়ি করে থাকতে শুরু করেন। প্রায় বুড়ো মানুষ। ওর স্ত্রী আছেন, ছেলে ছিল জোয়ান, বাপের সঙ্গে ঝগড়া করে রাঁচির দিকে চলে যায়, সেখানে কাজ কারবার করে। বাপের সঙ্গে সম্পর্ক নেই বলতে পারেন, বিয়ে থা করে নিজের মতন থাকে তফাতে। শীতলবাবু চলে কেমন করে? সামান্য জমানো আছে, বাকিতে চলে বদ্যিগিরি করে। উনি একদিকে কবিরাজ, অন্যদিকে হোমিওপ্যাথ। গ্রামের গরিব মানুষ শীতলবাবুর কাছে আসে, সকালে ভিড় হয়। ও, অন্য বাড়িটা কার? কোচি, মানে কাঞ্চনের। কোচির দোকান আছে বাজারে, স্টেশনারি, পুরনো দোকান। কোচি তার মাকে নিয়ে থাকে, ছোকরা বেশ তেজি। মানে মানে কাউকে রেয়াত করে না, কথা বলে কটকট করে, এমনিতে ভালো। ওকে কি সকালে দেখেছি ভিড়ের মধ্যে? না, ওকে কেমন করে দেখবেন, আজ বৃহস্পতিবার, ওর দোকান বন্ধ। ও বুধবার সন্ধ্যের গাড়িতে মালপত্র কিনতে ধানবাদ, আসানসোল চলে যায়, আজ বিকেলে ফিরবে। আপনি শীতলবাবুকে দেখেছেন? রোগা বুড়ো মতন দেখতে, গায়ে মেরুন রঙের চাদর ছিল। ঠিক ধরেছেন, চুপচাপ মানুষ। বাকি 3টে বাড়ি আপনার? করেছিলাম এক সময়, এখন ভাড়া দিই। সিজন টাইমে ভাড়া হয়ে যায়, অন্য সময় ফাঁকা।
কিকিরা কথা বলতে বলতে কাশলেন বার কয়েক। এখন 3টে বাড়িতেই ভাড়াটে আছে? তা বলতে পারেন। চামেলি বাবু পকেট থেকে সিগারেট বার করলেন। খাবেন নাকি? কিকিরা মাথা নাড়লেন। কাঁচা সর্দিতে গলা জ্বালা করছে। চন্দনরা সিগারেট নিল। চামেলি বাবুর বাড়িতে মাঝারি, একতলা, পুরনো ধাঁচের বাড়ি। বারান্দায় বসে চা খাওয়া হচ্ছিল। সামনে আশেপাশে বাগান, বড় বড় গাছ। ফুলবাগান মামুলি, অনেকটা তফাতে গোয়ালঘর, একপাশে বড় ইদারা। কিকিরা বললেন, ভাড়াটে কারা? কোত্থেকে এসেছেন? চামেলি বাবু বললেন, কলকাতা থেকে এসেছেন গণপতি পাঁজা। বলেন আলসারের রোগী, জল হাওয়া বদলাতে এসেছেন। মোটেই মিশুকে নন। ঘোরাফেরাও বড় করতে দেখি না। কথাবার্তা বলেন কম। চোখ মুখ দেখলে মনে হয় স্বভাবে খিটখিটে। কি করেন কলকাতায়? চিতপুরে পাঁজাবাবুর দুপুরুষের দোকান, ডিজাইনার অ্যান্ড ড্রেস মেকার। বলেন তো তাই। থিয়েটার যাত্রার সাজ তৈরি করান, নকল চুল দাঁড়িয়েও। বললেন ড্রেস মেকার পাঁজা বললেই এক ডাকে সবাই চিনতে পারে থিয়েটার যাত্রা মহলে। ও একাই এসেছেন? স্ত্রী মারা গিয়েছেন বছর কয়েক আগে। এখন ভৈরব বলে একটা লোকই পাঁজাবাবুর দেখাশোনা করে। অনেককাল ধরেই ওর কাছে। ভৈরব চেহারা দেখলে মনে হয় ডাকাত, যেমন তাগড়া তেমনই কালো। মাথার চুল একেবারে সেই হাফসি টাইপ। ব্যাটার গলায় আবার কোনটি। চামেলি বাবু হাসলেন যেন। অন্য ভাড়াটে কারা? গোল বারান্দাওয়ালা বাড়িটায় এসেছেন মাখনলাল দত্ত, ভদ্র সজ্জন মানুষ, কলকাতায় এক ছাপাখানার ম্যানেজার। সঙ্গে স্ত্রী আর একটি বাচ্চা ছেলে। স্ত্রী বোধহয় গান টান জানেন, আসা যাওয়ার পথে শুনেছি একাধবার। একেও কি আজ সকালে দেখেছি? না, অত সকালে এদের কাউকে বাইরে দেখা যায় না। বিকেল বেলায় বেড়াতে বেরোন। 3 নম্বর ভাড়াটে কারামশাই? চামেলি বাবু এবার যেন সামান্য বিরক্ত হলেন। বললেন, আর বলবেন না। আগে তো কিছু জানতাম না, না জেনেই ভাড়া দিয়ে দিয়েছি। দুটো সন্ডা এসে জুটেছে। জামশেদপুর থেকে মোটর বাইক হাঁকিয়ে এসে হাজির 2 বন্ধু। একজন বলে সে বড় এক ওষুধ কোম্পানির রিপ্রেজেন্টেটিভ। অন্য বন্ধুটি নাকি কপার কর্পোরেশনে। সে ছোকরা আবার খেলোয়াড়, হকি প্লেয়ার। 2 যেন মানিক জোর। বয়স কম, হুল্লোড় করে বেড়ায়। আবার কানে যন্ত্র লাগিয়ে নাচে। ওরা বোধহয় বেশি দিন থাকবে না। ভাড়া অবশ্য পুরো মাসেরই দিয়েছে। নাম কি? চন্দন বলল। নামের বাহার আছে। একটার নাম পল্লব, পল্লব মুখার্জি। আর একটার নাম লাডলি হালদার। হকি খেলোয়াড়? তাই হবে। বলে তো হকি খেলতো। ওই দুটো ষাঁড় আমাকে জ্বালিয়ে মারছে। কেন কেন? আরে মশাই যখন তখন এসে নানান বায়ানাক্কা করে। কিরকম? রকম আবার কি? মজা, খেয়াল, অন্যকে বিরক্ত করা। একবার হঠাৎ এসে বলল, মুরগির কি এক রান্না করবে, বাসন দাও। আরেকদিন এসে বলল, নাচ দেখবেন, ভাঙড়া নাচ? দাদা চলুন না, একটু ফিস খেলবো। 2 পয়সা পকেটে আসতে পারে। আপনার বাগানে ভূত আছে নাকি? কে যেন মাঝরাতে নাক ডেকে ঘুমোয়। রসিকতা করে মশাই। সেদিন এসে বলল, ঘুমের বড়ি আছে, দিন না দুটো। সাউন্ড স্লিপ হচ্ছে না কদিন। তারাপদ হেসে ফেলল। হাসির কথা নয়, আমি ওদের বাপের বয়সী, আমায় নিয়ে ঠাট্টা তামাশা। তা সেদিন রেগে গিয়ে বলেছি, ওয়ে আমার বাড়িতে দোনলা বন্দুক আছে, দেখবে? তোমরা পুরনো বন্দুক দেখেছ? উইলসন রেঞ্জ, জানো না? একবার দেখবে? দেখে নাও। বলে জঙ্গলিকে ডাকলাম। জঙ্গলি আবার বাড়িতেই থাকে। জঙ্গলি বন্দুক এনে দিল। বন্দুক হাতে পেলে তার অবস্থাটা হয়ে দাঁড়ায় ভয়ঙ্কর। ওই দুটো ফাজিল ছেলেকে চোখের পলকে শেষ করে দিতে পারে। তারপর তো কৌতূহল বোধ করে বলল, সর্বনাশ, ওরা জঙ্গলিকে বন্দুক হাতে দেখলো? চামেলিবাবু মুখ টিপে হাসলেন। দেখলো বই কি, তারপর আর মুখে কথা নেই, পালিয়ে গেল। সেদিন থেকে আর জ্বালাতে আসে না। চন্দন চিনতে পারলো ছোকরা দুজনকে।
কাল বিকেলেই বাজারের কাছে দেখেছে মোটর বাইকে স্টার্ট দিচ্ছিল, জিন্সের প্যান্ট আর গায়ে জ্যাকেট। বোম্বাই সিনেমার লড়াকু হিরোদের মতন দাঁড়িয়েছিল। তারাপদও দেখেছে। তবে কলকাতায় এসব আজকাল এত দেখা যায় যে আলাদা করে চিনে রাখার দরকার করে না। কিকিরা চামেলি বাবুকে বললেন, ঠাট্টা করেই, আপনি তাহলে বেঁচে গিয়েছেন বলুন। বাঁচা আর কি, স্বস্তি পেয়েছি। তবে ছোকরা দুটো এখানে আর বোধহয় থাকবে না। কেন? 1 মাসের ভাড়া নিয়েছে। মাস ভাড়া ছাড়া বাড়িতে আমি দিই না, কেউ দেয় না। ওরা ভাড়া নেওয়ার সময়ই বলে দিয়েছিল হপ্তা দেড়েক থাকবে বড় জোর। হপ্তা দেড়েক হয়ে গিয়েছে। তা হলো। কিকিরা এবার উঠে পড়লেন, খানিকটা আচমকাই। বললেন, এখন চলি চামেলি বাবু, অনেকক্ষণ হয়ে গেল, বেলা হয়ে যাচ্ছে, একবার থানায় যেতে হবে। ঘড়ি দেখলো চন্দন, 10টা বেজে গিয়েছে। চামেলি বাবু বললেন, আমি আপনাদের সঙ্গে যাই? আরে না না, আপনি বসুন, আমরা তো এ সময় একবার টহল মারতে বেরোই, থানাটাও ঘুরে যাব। তারাপদরা উঠে পড়ল। আসবার সময় তারাপদ হালকাভাবে বলল, আপনার জঙ্গলিকে কিন্তু আমরাও দেখিনি। আছে বাড়িতেই, ইদারের ওপরে ঢাকা জালটা ভেঙে গিয়েছিল এক পাশে, সারানোর কাজ করছিল সকাল থেকেই। পরে দেখতে পাবেন। ওকে দেখা কঠিন কিছু নয়, কাজ নিয়েই থাকে। কিকিরারা আর দাঁড়ালেন না। বাইরে এসে মাঠের রাস্তা ধরে যেতে যেতে কিকিরা প্রথমে ছড়ানো ছিটানো বাড়িগুলো দেখছিলেন। আগেও দেখেছেন, তবে নজর করে নয়। এখানে আসা তো মাত্র দিন 2। গতকালই যা একবার এসেছিলেন চামেলিবাবুর বাগানে, আর আজ। তারাপদ আর চন্দন থানায় গিয়ে কতক্ষণ আটকে যাবে সেটাই ভাবছিল। বেলা তো বেড়েই যাচ্ছে। বাজারে সামান্য কাজও ছিল, এবেলা হয়তো হবে না। খ্যাপা যদু বাড়িতে কি করছে কে জানে। কিকিরা হঠাৎ বললেন, সাধু, ট্রাঙ্গল মানে ত্রিভুজ, জানো তো? চন্দন তাকালো। তারাপদ কিকিরা হাত দিয়ে ঝিলের দিকটা দেখালেন, তারপর এপাশ ওপাশ বললেন, এটা একটু নজর করো। আমরা যে মাঠের রাস্তা দিয়ে যাচ্ছি, চামেলি বাগানের গা ঘেঁষে, এটা ঝিলের দক্ষিণ দিক। এই রাস্তাটা গিয়ে ওই বড় রাস্তা, মানে এখানকার মেন রাস্তা পড়েছে, ওটা উত্তর দিক। আর ঝিল তো দেখতেই পাচ্ছ। আমরা থাকি উত্তর দিকে, প্রায় উত্তর। 20-30 পা হাঁটলেই কাঁচা মেন রোড। আপনি স্যার আমাদের দিক শেখাচ্ছেন? না, আমি বলছি ঝিলের কথা। দুদিকে 2 রাস্তা, উত্তরে আর পূবে। এদিকে দক্ষিণে আলপথ ঝিলের। এই আলপথ 2 রাস্তাকে জয়েন করেছে। মানে ইট ইজ লাইক আ ট্রাঙ্গল, অর্থাৎ 3 দিকে 3 পথ, মাঝখানে ঝিল। ত্রিভুজ বলা যায় কিনা। চন্দন দেখলো, মাথা নাড়ল। হ্যাঁ, তা বলতে পারেন। আমার প্রশ্ন হচ্ছে, মাঝরাতেই হোক কি শেষ রাতে, একটা লোক বড় রাস্তা ছেড়ে আলপথ দিয়ে যাবে কেন? হোয়াই? তারাপদের মনে হলো প্রশ্নটা যথার্থ। কিকিরা বললেন, লোকটা হয় চামেলি বাগানের দিক দিয়ে এসেছিল, মানে আসছিল, না হয় উত্তর দিক দিয়ে শর্টকাট পথে, তাই না? চন্দন ভাবলো কয়েক মুহূর্ত, তারপর বলল, তাই তো মনে হয়। কিকিরা হাসলেন। লোকটা কে? কেন এভাবে যাচ্ছিল? থানা ছোট, ইট রঙের বাড়ি, মাথায় টালির ছাদ, কম্পাউন্ড ওয়াল বলে কিছু নেই। তফাতে দারোগাবাবুদের কোয়ার্টার্স, অন্য পাশে সেপাই জমাদারদের, অন্তত তাই মনে হয়। গাছগাছালি কম নয় চারপাশে, মাঠও আছে। খানিকটা তফাতে বিশাল এক ঘোড়া নিম আর কাঁঠাল গাছের তলায় একটা খাটিয়া পড়ে আছে। স্পষ্ট বোঝা যায় সকালের সেই অজ্ঞাত মানুষটির মৃতদেহ। কৈলাসনাথ শর্মা নিজের ঘরে বসেছিলেন। কিকিদারা ঘরে আসতেই শর্মাজি বললেন, বসুন, আপনাদের কথাই ভাবছিলাম। দেরি হয়ে গেল। না না, ঠিক আছে বলেই শর্মা তার টেবিলের উপর রাখা কাগজপত্র খাতা নাড়াচাড়া করলেন অন্যমনস্কভাবে। তারপর সাদামাটা গলায় যা বললেন তার অর্থ হলো, তিনি সাধারণ একটা স্টেটমেন্ট লিখিয়েই চন্দনদের ছেড়ে দেবেন। এটা কোনো ডায়েরি নয়। মোটামুটিভাবে সকালে যা যা দেখেছে তারাপদরা, তা বললেই কাজটা মিটে যাবে। ঘাবড়াবেন না, আমাকে আমার কাজটা করতে দিন।
আপনাদের আমি এই মামলার সঙ্গে জড়াচ্ছি না। তারাপদ আর চন্দন যা বলার বলল। শর্মা নিজেই লিখে নিলেন খাতায়। তারপর খাতাটা এগিয়ে দিলেন। অর্থাৎ আপনারা পড়ে দেখে নিন ভুলভাল লিখেছি কিনা। তারপর একটা করে সই করুন প্লিজ। তারপর তারা পড়ল, সই করে দিল। কিকিরা বললেন, আমাকে সই করতে হবে? বেকার, আপনি সই করে কি করবেন? আপনি অনেক পড়ে এসেছেন। আমি তখন স্পটে প্রেজেন্ট ছিলাম, আরও বহুত লোক ছিল। সেপাই জামাদার গাছের একটা লোক 4 গ্লাস চা এনে টেবিলে রাখল। গ্লাসগুলো ছোট কিন্তু পরিষ্কার। নিন বাবু, থোড়া চা পানি খান। পান সিগারেট খাবেন? না না, বলে চন্দন নিজেই পকেট থেকে সিগারেট প্যাকেট বার করে এগিয়ে দিল। শর্মা হাসলেন। সিগারেট আমি খাই না, প্যাকেটের খৈনি খাই, খাবেন? বলে টেবিলের ডয়ার থেকে খৈনির প্যাকেট বার করলেন। চন্দনরা মাথা নাড়ল, হেসে বলল, বমি করে ফেলবো দারোগা সাহেব, অভ্যাস নেই। চা খেতে খেতে কিকিরা বললেন, ডেড বডিটা গাছতলায় ফেলে রেখেছেন, এবার তো পচতে শুরু করবে। শর্মা বললেন, বিকেলে পাচার হয়ে যাবে। সাহেব, কি আজব বাত, আমি 20-22 জন লোককে থানায় হাজির করলাম। রেল স্টেশনের টিকিট কালেক্টর 2-3 জন, ASM পালবাবু, বাজারের হালুইওয়ালা লোচন, পানওয়ালা ভুলুয়া, ট্রেকারের ড্রাইভার মোহন, আরও কজন দোকানদার। ওরা বডি দেখলো, আইডেন্টিফাই করতে পারলো না। বললো, এ লোকটাকে তারা দেখেনি। তাহলে লোকটা এলো কোথা থেকে? ওই তো বাত, আরও তো লোক থাকে এখানে শর্মাজি। থানা থেকে আমার লোক পাঠিয়ে ঘরে ঘরে খোঁজ নিচ্ছি, সব খবর পাইনি এখন। নো ওয়ান ইজ মিসিং। শর্মা মাথা নাড়লেন। নো, নান, বলে চন্দনের দিকে তাকালেন শর্মা। হোয়াট ইউ থিঙ্ক ডাক্তার সাহেব, টাইম অফ ডেথ? চন্দন কেমন বিভ্রমে পড়ে গেল, বলল, শর্মাজি, আমার পক্ষে ঠিক বলা সম্ভব নয়। আন্দাজে বলতে পারি মাঝরাত বা শেষ রাত। আপনি পারেন না? না, ডাক্তারদের অপিনিয়ন সবসময় ডিফার করে। এ ব্যাপারে বেস্ট জাজ পোস্টমর্টম যিনি করবেন তিনি। যদিও দেখেছি এদের মতো পুরোপুরি মেলে না। আপনি অন্য কাউকে। শর্মা মাথা হেলালেন। মানে তিনি এদিককার কোনো ডাক্তারকেও দেখিয়েছেন মৃতদেহ? তিনিও সবাই বলতে পারেননি ঠিক মতন। কিকিরা বললেন, আপনি কি মনে করেন শর্মাজি, ন্যাচারাল ডেথ? না, মাথা নাড়লেন শর্মা। ন্যাচারাল বলে মনে হয় না। মার্ডার, কেস অফ কিলিং? তারাপদ বলল, আই থিঙ্ক সো। মার্ডার লোকটা কে? কে মার্ডার করলো? ওয়াই? হু ইজ দিস ম্যান? কিকিরাও এই দুটি কথা জানতে চান। সামান্য সময় চুপ করে বসে থেকে হঠাৎ হাত বাড়ালেন। দিন স্যার, আপনার প্যাকেটের খৈনি দিন, আমি চুরুট খাই, খৈনি হজম করতে পারবো। চন্দন যেন আটকে উঠল। কিকিরার সর্দি জ্বর, সামান্যই জ্বর অবশ্য, গলা বসে আছে, কাশছেন মাঝে মাঝে, এর উপর খৈনি। নির্ঘাত কাশির দমকে একটা বিপদ বাঁধাবেন। খৈনির প্যাকেট নিয়ে কয়েক মুহূর্ত দেখলেন কিকিরা, তারপর হেসে বললেন, এই খৈনি কারা খায় শর্মাজি? গোলাপ মার্কা খৈনি, নরম বোধ হয়। বলে প্যাকেট থেকে একটু জর্দা বাঁ হাতের তালুতে ঢেলে দিলেন। প্যাকেটটা এগিয়ে দিলেন শর্মাকে। স্টেশনের বাবুরা লোকটিকে জানতে পারেন নাকি? কিকিরা বললেন। খৈনি তখনও মুখে দেননি। শর্মা বললেন, চান্স আছে। পাত কি জানেন রায় সাহেব, এখন প্রপার সিজন টাইম নয়, দেওয়ালি শেষ, পুজোয় যারা এসেছিল তারা ফিরে গিয়েছে। নভেম্বরের এমনি কম লোক আসে এখানে বেড়াতে। ডিসেম্বরের মিড উইক থেকে আবার লোক আসবে। জানুয়ারিতে রাস থাকে, ব্যাস সিজন খতম। কিকিরা শুনলেন, ভালো বুঝলেন না, তাকিয়ে থাকলেন। শর্মা বুঝতে পারলেন কথাটা ধরতে পারেননি রায় সাহেব। তারপর ব্যাখ্যা করে বোঝালেন, এ সময় এত কম লোক আসে মানে বেড়াতে আসে বাঙালি বাবুরা যে রেল স্টেশন থেকে বেরোবার সময় টিকিট কালেক্টররা মোটামুটি মুখগুলো নজর করতে পারেন। স্টেশনের মাল বাবা পোর্টাররাও চিনে নিতে পারে। শর্মাজি সেই আন্দাজে ডেকে আনিয়েছিলেন জনকয়েক স্টেশনের বাবুকে। কেউ কিছু বলতে পারল না, বাজারের লোকেরাও নয়।
তাছাড়া একেবারে নয়া লোক না হলে হাটে বাজারেও তার মুখ দেখা যায়। এই লোকটি একেবারে নয়া হতে পারে। খৈনি মুখে দিলেন কিকিরা ঠোঁটের তলায়, মুখ সামান্য বিকৃত করলেন, কাশলেন না। শর্মা হাসছিলেন। চন্দন বলল, শর্মাজি, আমরা এবার উঠতে পারি? হ্যাঁ, জরুর পারেন। আমার দরকার পড়লে আপনাদের সঙ্গে মিট করব। কিকিরা উঠলেন না, বললেন, শর্মাজি, চামেলি বাবুর বাগানের বাইরে যে বাড়িগুলো আছে তাদের খোঁজখবর রাখেন? শর্মা অবাক, বললেন, শীতল বাবু, ওল্ড ম্যান, আমি চাচাজি বলি, গুড হোমিওপ্যাথ, পুরানো লোক, ভালো লোক। কাঞ্চন ছোকরা? আরে কোচি বাবু আমার ইয়ার দোস্ত। বাকিরা? চামেলি বাবুর ভাড়াটেরা? শুনেছি, দেখিনি। মোটর বাইক নিয়ে যে ছোকরা দুটো ঘুরে বেড়ায়, দেখেছি। এনিথিং রং উইথ দ্যাম? না, ওই ছোকরা দুটো যাতে এখান থেকে হুট করে পালাতে না পারে স্যার, 2-4 দিন আটকে রাখুন, পারবেন না? শর্মা অবাক হয়ে বললেন, কেন? দেখুন না কদিন। কিকিরা এবার উঠলেন। খুইনি হজম করে ফেলেছেন নাকি? শর্মা কিছু বলতে যাচ্ছিলেন, তার আগে কিকিরা নিজের জিভ বার করে দেখালেন। জিভের ডাগায় একটা কাশির দমক থামার বড়ি। অবাক হয়ে শর্মা বললেন, আরে পেপস, কাল এখানে দোকানে কিনেছি। আমায় বুদ্ধু বানালেন রায় সাহেব। শর্মা হাসতে লাগলেন। কিকিরা হাসতে হাসতে বললেন, আমি ম্যাজিশিয়ান শর্মাজি, একসময় খেলা দেখাতাম, এখন সিটিং আইডল। শর্মাজি হো হো করে হাসতে লাগলেন। চলে আসার সময় কিকিরা কি মনে করে ঝিলের কাছে পাওয়া টর্চটা দেখতে চাইলেন। দেখালেন শর্মা, দেখলেন কিকিরা। বাড়ি ফেরার পথে তারাপদ বলল, কিকিরা স্যার, বেড়াতে এসে আচ্ছা এক প্যাচে পড়ে গেল। কেন? কেসটা যদি মার্ডার কেস হয়, আমরা দুজন, চাঁদু আর আমি তো ঝামেলায় পড়ে যাব। উইটনেস হওয়ার জন্য ডাক পড়বে না? আরে দাঁড়াও, কোথাকার জল কোথায় গিয়ে দাঁড়ায় দেখো আগে। আর উইটনেস হলে ফাঁসি যেতে হয় না। আমার বাজে লাগছে। চন্দন বলল, কিকিরা, এই চামেলি বাবু লোকটা কেমন? কেমন করে জানবো? পরিচয় সামান্য। বাহ বাহ, কেন? চামেলি বাবুর কথায় আপনি এখানে বেড়াতে এলেন, সঙ্গে লেজুর করে নিয়ে এলেন আমাদের, এখন বলছেন কেমন করে জানবো? কিকিরা মজার গলায় বললেন, সংস্কৃতে একটা কথা আছে, পত্রম ন পরিচয়তে গুণম। ঠিক সংস্কৃতটা ভুলে গিয়েছি, মনে নেই। আদত কথাটা বলি, তোমরা তো আমার সংস্কৃত বোঝো না। নিম পাতা যে তেতো, এটা অভিজ্ঞতা থেকে জানা গিয়েছে, মুখে না দিলে জানা যেত না। একটা বাচ্চাকে 1 চামচ নিম পাতার রস খাওয়ানো যায়, যতক্ষণ সে না বুঝছে জিনিসটা খেতে কেমন। একবার মুখে গেলে আর কি খেতে চায়? এটাও সেই রকম। হে, চামেলি বাবুর সঙ্গে আলাপ হয়ে মন্দ লাগেনি, অত বাবুর সঙ্গেই তো পরিচয় হয়। আগে থেকে বুঝবো কেমন করে সে কেমন, ভালো না মন্দ? কথাটা কিকিরা মিথ্যে বলেননি। রজনী সরকারের বাড়িতে আলাপ হয়েছিল চামেলি বাবুর সঙ্গে। রজনী বাবুরা অ্যাটর্নির বংশ, 3 পুরুষ হয়ে গেল একরকম। রজনীবাবু অবশ্য আইনের চেয়ে ধর্মকর্মের বই লেখা নিয়ে বেশি ব্যস্ত থাকেন। পেটের চিন্তা নেই, পরমার্থ চিন্তাতেই আনন্দ পান। মানুষটি ভালো, সুরসিক। কিকিরের সঙ্গে পরিচয় অনেক দিনের। রজনীবাবুর বাড়িতে জামিলীবাবুকে দেখেছিলেন কিকিরা, আলাপও হয়েছিল। নিজের বিষয়গত একটা কাজে কলকাতায় এসেছিলেন জামিলীবাবু। বছরে 1-8 তাকে আসতে হয় কলকাতায়, বৈষয়িক কাজে। অবশ্য বৈষয়িক কাজগুলোর বৃত্তান্ত কিকিরা জানেন না, জানার আগ্রহ বোধ করেননি। চামেলিবাবুই বেড়াতে আসার কথা তুলে উস্কে দিলেন কিকিরাকে। চলে আসুন মশাই, আমাদের হাবিলগঞ্জ নাম করা জায়গা নয়, ছোট জায়গা, লোকজন কম, কিন্তু ভালো জায়গা, ক্লাইমেট ভালো এখন, জল হাওয়ার গুণ রজনীবাবুই জানেন। রজনীবাবু বারদি এসেছেন এখানে, তার এক মক্কেলেরও বাড়ি আছে। বললেন, যাও কিঙ্কর, ঘুরে এসো কিছুদিন, তোমার শরীরটাও তো ভালো যাচ্ছে না বলছিলে। দিস ইজ প্রপার টাইম, বেশি শীত পাবে না, ভিড়ও পাবে না, জলটাও এমন স্বাস্থ্যকর,
চলে যাও। কিকিরার শরীর হালে ভালো যাচ্ছিল না। গ্যাস্ট্রিকের ব্যথা, খানিকটা দুর্বলতা, ঘুমের গোলমাল, কি যেন মনে করে রাজি হয়ে গেলেন। চামেলিবাবুই ব্যবস্থা করে রেখেছিলেন সব। বাড়ি, খ্যাপা যদু থেকে ঘরদোর ঝাড়মোছ করার একটা লোকও। সামান্য বিছানাপত্র ছাড়া কিকিরাদের কিছুই আনতে হয়নি। তক্তপোষ, অল্প স্বল্প আসবাব থেকে রান্নার বাসনপত্র সবই ছিল এই বাড়িতে। এখানে মাত্র দিন দুই এসেছেন কিকিরা। চামেলিবাবুর সঙ্গে অন্তরঙ্গতা তেমন হয়নি, তবে এটুকু বুঝেছেন ভদ্রলোকের মান মর্যাদা এখানে যথেষ্ট। পুরনো মানুষ তো অবশ্যই, তারপর মোটামুটি ধনী। কলকাতার ধনী বলতে যেমন বোঝায় লোকটি তেমন নয়। মানে ধনীর আড়ম্ব চাকচিক্য নেই, অহংকারও নয়। সেদিক থেকে গিয়েও হয়তো। চামেলিবাবুর জমি জায়গা আছে এখানে, ধানের জমি আছে, বাজারে কয়লা কেরোসিনের ডিপো আছে, লোক আছে দোকানে, আরও টুকটাক আছে কিছু। চামেলিবাবু কিন্তু অবিবাহিত, তার নিজের কেউ নেই। একটি মাত্র ছেলে থাকে, সম্পর্কে ভাইপো। এখানে থাকে না। চামেলিবাবুর নিজের ভাই একজন মাত্র, সে বরাবরই ঘর ছাড়া। কবে কোন কালে বাড়ি ছেড়ে পালিয়ে গিয়ে জাহাজের আর্টিজান হয়েছিল। এখন পদমর্যাদা বেড়েছে অনেক, কিন্তু ঘরে ফেরা আর হয়ে ওঠেনি। মাঝে মাঝে চিঠি লেখে। শেষ দেখা একবারই হয়েছিল বছর দুয়েক আগে, দাদাকে দেখা দিতে এসেছিল। চামেলিবাবু সম্পর্কে এর বেশি কিছু জানেন না কিকিরা। কই কিছু বলছেন না যে? চন্দন বলল। কি বলবো, চামেলিবাবু কেমন লোক? খারাপ বলে তো মনে হয় না এখনো। মানে আপনি ক্রিমিনাল বলে মনে করি কিনা জানতে চাইছো? তা যদি বলো তাহলে আমি বলবো ক্রিমিনালদের ভ্যারাইটি বা ক্লাস আছে। খুন খারাপি যারা করে বা করায় তারা যে জাতের ক্রিমিনাল, আর জমি জায়গা নিয়ে মামলায় অন্যকে যারা ফাঁসায় তারা অন্য ধরনের ক্রিমিনাল। চামেলিবাবু ব্যবসাদার লোক, চালাক হতেই পারেন, তবে এই কেসের সঙ্গে তার কোনো সম্পর্ক আছে বলে আমি এখনো মনে করি না। কার আছে স্যার? কেমন করে বলবো, লোকটা যে কে এখনো জানা গেল না। সত্যি এটাই কেমন অবাক কাণ্ড। শর্মাজি কি পাত্তা করতে পারবে? কি জানি, তেমন ভাবে লেগে থাকলে পারতেও পারে। তারাপদ বলল, ডেড বডিটা তো বিকেলে চালানো হয়ে যাবে সদরে, সময় কম। কিকিরা কিছুই বললেন না। পরের দিন চামেলিবাবু নিজেই এলেন সকালের দিকে। ভদ্রলোকের পোশাক সাধারণ, ধুতি, গরম পাঞ্জাবি, পায়ে মোজা আর চামড়ার জুতো, পাট করা মোটা চাদর গলার কাছে জড়ানো, হাতে বেতের মোটা ছুরি। চামেলিবাবুর বয়স বুঝতে কষ্ট হয় না, 60 পেরিয়েছে। মাথায় পাতলা চুল, রগ ঘেঁষা চুলগুলো সব পাকা। দূরের জিনিস দেখতে অসুবিধা হয় না, কাছের জিনিস ঝাপসা দেখেন। চশমা আছে, তবে বেশিরভাগ সময় সেটা খাপ সমেত পকেটে থাকে। চামেলিবাবুর গায়ের রং কালো, খয়েরি কালো, গরম ছিপছিপে, মাথায় লম্বা। হাঁটতে হাঁটতেই এসেছেন চামেলিবাবু। তার বাড়ি থেকে বেরিয়ে আলপথ ধরে এ বাড়িতে আসতে মিনিট 20-25 সময় যায়, সাধারণ জোরে হাঁটলে, নয়তো সামান্য বেশি। কিকিরা বাইরেই ছিলেন, রোদ লাগাচ্ছিলেন গায়ে পিঠে। বললেন, আসুন বেড়াতে বেড়াতে নাকি? চন্দন আর তারাপদ গিয়েছে বাজারে। খ্যাপা যদুকে বাজারেই পাবে, এলে একটু মাছের খোঁজ করবে। এখানে মাছ এ সময় রোজই বড় একটা পাওয়া যায় না। সিজন টাইমে 2-1 ঝুড়ি আসে, খরিদ্দার থাকে তখন। এখন মাছ বলতে মৃগেল, ছোট ছোট। বাজারে মুরগি অবশ্য পাওয়া যায়। তারপর ওরা খেতে পারে না, বাঙালির পেট, মাংস আর কত খাওয়া যায়। যদুপতি মানে খ্যাপা যদুর হাতে মাংস আবার তেল ঝালে ভয়াবহ হয়ে ওঠে। চামেলিবাবু বললেন, বেড়াতে বেড়াতে এলাম ওই আল দিয়ে, ভালো করে সব দেখতে দেখতে খবরটা ছড়িয়ে গিয়েছে রায়বাবু। এবারে আর রায় সাহেব বললেন না। কিরকম? এ তো ছোট জায়গা, গ্রামের দেহাতিরা অনবরত আসতে যাচ্ছে ওই রাস্তা দিয়ে। তারপর ডেড বডিটা সারাদিন পড়েছিল থানার সামনে। শর্মার হুকুমের লোকজনও কম ধরে আনা হয়নি লোকটাকে আইডেন্টিফাই করতে। হ্যাঁ, কিছু পাওয়া গেল? মানে কোনো খোঁজ? না, এখানে আসার ব্যবস্থা বলতে তো শুধু ট্রেন। ট্রেন আর অন্য ব্যবস্থা হলো ট্রেকার। ট্রেকার মাত্র একটা, তাও সেটা ঝুমুরিয়ার মোড় থেকে আসে।
হাটের দিন ছাড়া ট্রেকারে লোক পাওয়া যায় না। ট্রেকারে লোকটি আসেনি, শর্মা খোঁজ নিয়েছে? ট্রেনেই এসেছে, চামেলিবাবু বললেন। ট্রেকারে নয়। আসুন বসা যাক। কিকিরা বারান্দার দিকে এগোলেন। ট্রেনে এসেছে তা না মেনে উপায় নেই আপাতত, কিন্তু কেমন ভাবে এলো? শর্মা বলছে টিকিট কালেক্টর, স্টেশনের খালাসি, কেউ ওকে দেখেনি নামতে। না পারতে পারে, এখানে ট্রেন কমই আসে, দুটো প্যাসেঞ্জার, একটা বেলা 10টা নাগাদ, একটা বিকেলে। এক্সপ্রেস গাড়ি একটা, বাকি সব মালগাড়ি। হ্যাঁ, কোনো প্যাসেঞ্জার নামলে দেয়াতে যদি না হয়, বিশেষ করে কোনো নতুন বাঙালি ভদ্রলোক, স্টেশনের লোকের নজরে পড়ে, সেটা আমি মানছি, কিন্তু ভুলও তো হয়। তাছাড়া ধরুন কামরার উল্টো দিক থেকে নেমে রেল লাইন ধরে এগিয়ে তেঁতুলতলার আড়ালে চলে গেল, কে দেখবে? এখানে দেহাতিদের সেই অভ্যাসও আছে, টিকিট কাটে না, পেছন দিয়ে পালায়। কিকিরা কথাটা শুনলেন, আগে শোনেননি। তবে কামরার পেছন দরজা দিয়ে নেমে পালানোর কথা নতুন কি? এ তো সর্বত্রই হয়। বসুন। চামেলিবাবু বসলেন কাঠের চেয়ারে। একটু চা করি, কিকিরা বললেন। না না, আপনি কেন? ওরা কোথায়? স্টেশনে বাজারের কাছে গিয়েছে, যদি মাছ পায়। মাছ? আরে ওদের বলুন খ্যাপাকে পুটলির কাছে যেতে, পুটলি ব্যবস্থা করে দেবে। আমি আবার মাছ মাংস খাই না। ভালো কথা, কাল রাত্রে আমার ওখানে আসুন আপনারা, দুটো মুখে দেবেন। পরশু দিনই তো খেলাম। খেলেন কোথায়? নতুন এলেন, 2-4টে শাকসবজি পাঠিয়েছিলাম। প্রসঙ্গটা পাল্টে নিলেন কিকিরা। বললেন, আপনি বলছেন লোকটি ট্রেনে এসেছিল, এসে লুকিয়ে গা ঢাকা দিয়ে স্টেশন ছেড়ে পালিয়েছিল। তা নয় তো আর কি হবে, আপনি বলুন। বেশ, আপনার কথাই মানলাম, কিন্তু একজন ভদ্রলোক এমন কাজ করবে কেন? উদ্দেশ্য কি, মোটিভ? তা বলতে পারবো না। চামেলিবাবু মাথা নাড়লেন। আপনি তো দেখেছেন লোকটির কোমরে বেল্ট ছিল, ভোজালির খাপ। লোকটিকে কি খুব নিরীহ বলে মনে হয়? আমার তো হয় না। কিকিরা বললেন, তা বলতে পারেন, তবে এটাও ভাবতে হবে ওটা ছিল কেন, আত্মরক্ষার জন্যে না কাউকে ঘায়েল করার জন্য? যে কোনো অস্ত্র দু কারণেই ব্যবহার করা যায় নাকি? চামেলিবাবু মাথা নাড়লেন, তারপর বললেন, আপনাকে একটা জিনিস দেখাই। আজ এখানে আসার সময় আমি ঝিলপাড়ের পথটা ভালো করে দেখতে দেখতে এসেছি, দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছি চারপাশ, একটা জিনিসও পেয়েছি। কিকিরা তাকিয়ে থাকলেন, কৌতূহল বোধ করছিলেন। চামেলিবাবু বললেন, আপনি তো দেখেছেন ওই পথটার এখানে ওখানে ছোট ছোট ঝোপঝাড়, বনলতা, কত কি। আজ আমি কেমন ইচ্ছে করেই সব ফুটিয়ে ফুটিয়ে দেখছিলাম, ভাবছিলাম লোকটাকে যদি আড়াল থেকে লুকিয়ে কেউ মেরেই থাকে, তবে একটুও ধস্তাধস্তি হবে না। যাই বলুন, লোকটা দুবলা পাতলা নয়, ওকে দেখলে বোঝা যায় গায়ে ক্ষমতাও আছে খানিকটা। একেবারে বেটপ্পা, মানে আচমকা মার খেলাম বা ধরাস করে পড়ে মরে গেলাম, এমন মানুষ ও নয়। ঠিক কিনা বলুন? কিকিরা বললেন, তা ঠিক। আপনি একটু বসুন, আমি 2 কাপ চায়ের জল চড়িয়ে আসি, শুধু মুখে কথা হয় না। বলে একটু হেসে কিকিরা রান্নাঘরের দিকে চলে গেলেন। সামান্য পরে ফিরে এসে কিকিরা বললেন, জিনিসটা কি বললেন না? আমি একটা তাবিজ লকেট পেয়েছি। বলে জামার পকেট থেকে এক তাবিজের লকেট বার করে দেখালেন। হাতে বাঁধা থাকে এ ধরনের তাবিজ। দেখলেন কিকিরা, সাধারণ জিনিস, রূপোর চেনে আটকানো রূপোর লকেট বা তাবিজ তক্তি, পরে অনেকেই। এর মধ্যে কি আর থাকতে পারে? কোনো ঠাকুর দেবতার পুজো দেওয়ার শুকনো ফুলপাতা কিংবা শেকড় বাকড় দৈব কিছু হতে পারে। দেখি, হাত বাড়ালেন কিকিরা। চামেলিবাবু জিনিসটা এগিয়ে দিলেন। রূপোর লকেটটা বাহারি, গোল বা চৌকো নয়, গাছের পাতার ধরন, মানে পাতলা চ্যাপটা, ওপর নিচে মানানসই করে সরানো। লকেটের চেন ছিঁড়ে গিয়েছে, একটা আংটা ভাঙা, অন্যটার গায়ে একরত্তি চেন ঝুলে আছে। না, রূপোর লকেটের ওপর কোনো নাম লেখা নেই। থাকে অনেক সময়, যেমন অমূল্য, সলিল, বা বেশ নকশা করে একটা অক্ষর র, ফ, অথবা ইংরেজিতে PN। সেসব কিছুই নেই লকেটটায়, শুধু একটা অস্পষ্ট চিহ্ন, বোঝা যায় না ওটা কি। হরফ কিছুতেই নয়। কোথায় পেলেন? কিকিরা জিজ্ঞেস করলেন।
আলের গায়ে একটা ছোট তেঁতুল ঝোপের পাতার আড়ালে। শর্মাজির নজরে পড়েনি তার সেপাইদের? পাতার আড়ালে ছিল, সেখানেও আগাছা জন্মেছে। নজর এড়িয়ে গিয়েছে তবে তার জামিলি বাবুর জায়গাটা। বলতে বলতে উঠে পড়লেন কিকিরা। একটু দাঁড়ান, চায়ের জল ফুটে গিয়েছে, আসছি। কিকিরা চলে গেলেন। চামেলিবাবু হাতের লাঠিটা কোলের পাশ থেকে সরিয়ে মাটিতে রাখলেন। এই বাড়িটা তার নয়, দাসবাবুর। দাসবাবু মারা গিয়েছেন। তার স্ত্রী থাকেন আদ্রায় আশ্রমে গুরুমায়ের কাছে। বিধবার সম্পত্তির জিম্মাদার এখন চামেলিবাবু। বাড়িটা ভাড়া খাটিয়ে বছরে যা পান আদ্রার পাঠিয়ে দেন চামেলিবাবু। সকালটা চমৎকার গাঢ় হয়ে আসছিল। রোদের তাপ ফুটেছে। কোথায় যেন একটা রোড রোলার চলতে শুরু করলো। কাছেই একটা রোলার পড়ে আছে বছর কয়েক ধরে। মাঝে মাঝে তার বুঝি ঘুম ভাঙে। কিকিরা এলেন, হাতে চায়ের মগ। নিন, দুধ কম। যাদবচন্দ্র না এলে দুধ আসে না। ও ঠিক আছে, অকারণ আপনি ব্যস্ত হলেন। আমি অকম্মা নই চামেলি বউ, চা তো কিছুই নয়। কুকিং এ আমি আপনার খ্যাপা যদুর কান কেটে দিতে পারি। ভেরি গুড কুক স্যার। একদিন আপনাকে খাইয়ে সার্টিফিকেট নেব। আসতে লাগলেন কিকিরা। হোটেলে চাকরি পেয়ে যেতে পারি। চামেলিবাবু চায়ে চুমুক দিলেন। বাহ, যা বলছিলাম স্যার, আপনি এই হাতে পড়া লকেটটা ঠিক কোথায় পেয়েছেন? মানে যে পাথরের কাছে লোকটি মরে পড়েছিল সেখান থেকে কতটা দূরে? কতটা? তা ধরুন কতটা হবে, আন্দাজ বলতে গেলে বলতে হয় 20-25 গজ দূরে। বেশি দূর নয় তবে। না না, যদি আপনি ভালো করে নজর করেন ওখানে মাটিতে দানা হ্যাঁচড়ানির দাগও দেখতে পাবেন। দেখেছি, তবে স্পষ্ট নয়। কিকিরা বললেন, ওখানকার মাটি শক্ত, ভিজে হলে দাগ ধরা যেত। কিন্তু আচ্ছা চামেলিবাবু, আপনার কি মনে হয় লোকটিকে আচমকা কেউ বা কারা অ্যাটাক করেছিল? আমার তাই ধারণা। আর এটাও মনে হয় আমার লোকটার সঙ্গে হাতাহাতিও হয়েছিল। ও যা লোক, কোমরে ড্যাগারের খাপ, সে যে একেবারে ন্যাড়া হয়ে হাত পা এলিয়ে দেবে তা আমার মনে হয় না। ফাইট একটা হয়েছিল। কিকিরা কিছু বললেন না, চা খেতে খেতে মাথা নাড়লেন। চামেলিবাবু চায়ের মগ নামিয়ে রেখে পকেট থেকে সিগারেটের প্যাকেট দেশলাই বার করলেন। কাল কি তিথি ছিল জানেন? অন্ধকার ছিল। কৃষ্ণপক্ষ চতুর্দশী, আজ অমাবস্যা। ঘোর অন্ধকার ছিল কাল। ওই অবস্থায় একটা লোক কেমন করে ঝিলের গায়ের আলপথ ধরে আসে মশাই। টর্চ নিয়ে এসেছিল, দেখেছেন তো আপনি? শর্মা টর্চটা পেয়েছে কাছেই। দেখেছি, বড় টর্চ, 3 সেলের। তবে কিন্তু টর্চটা ফাঁকা কেন? সেলগুলো কোথায় গেল? অবাক ব্যাপার নয়? চামেলিবাবু মাথা নাড়লেন। তিনি কোনো জবাব দিতে পারলেন না। শেষে বললেন, ব্যাটারিগুলো পার করে নিয়েছে। কেন, কে নিয়েছে, কারা? কিকের চোখ হঠাৎ ঝকঝকে হয়ে উঠল। এই একটা কথা তিনি প্রথম থেকে ভাবছেন। তার কাছে এটাই যেন সবচেয়ে অদ্ভুত মনে হচ্ছিল। গতকাল রাত্রে তারাপদ আর চন্দনের সঙ্গে অনেক গবেষণা করেছেন বিচিত্র এই কাণ্ডটা নিয়ে। এই টর্চ উইদাউট ব্যাটারি কেন? চন্দনরা কোনো জবাব দিতে পারেনি। টর্চটা সত্যিই রহস্যের বস্তু। তাছাড়া থানায় শর্মার কাছে থেকে টর্চটা চেয়ে নিয়েও দেখেছেন কিকিরা। মামুলি ব্যাটারি টর্চ বলেই মনে হয়েছে। ভেতরে ফাঁকা। দুজনেই তখন চুপচাপ। হঠাৎ চোখে পড়ল তারাপদরা আসছে। তারাপদ, চন্দন, খ্যাপা, যদু। যদুর হাতে বাজারের ব্যাগ। ওরা আসছে, কিকিরা বললেন। চামেলিবাবু বললেন, তাবিজ লকেটটার কি হবে? শর্মার হাতে তুলে দেওয়াই উচিত। চামেলিবাবু মাথা নাড়লেন। আমিও তাই ভাবছিলাম, যার যা কাজ। তারাপদরা কাছে চলে এসেছে। খ্যাপা যদুর হাতে বাজারের ব্যাগ, চন্দনের হাতে একটা প্লাস্টিকের বাস্কেট। ওরা কাছে এলে চামেলিবাবুর সঙ্গে আলাদা কথা হলো 2-4টে। বাজারের ব্যাগ তুলে নিয়ে যদু রান্নাঘরের দিকে চলে গেল। তারাপদ সামান্য উত্তেজিত গলায় কিকিরাকে, একটা নিউজ আছে স্যার। কি নিউজ? চামেলিবাবুর দিকে তাকালো তারাপদ।
এখানে একটা ধর্মশালা আছে। চামেলিবাবু যেন প্রথমটা খেয়াল করতে পারেননি, পরে বললেন, ধর্মশালা? গিরি বাবা রাখরা? লোকে বলে বটে ধর্মশালা, কেন? স্টেশন থেকে আধ মাইলটা তফাতে, বিচলি গাঁওয়ের। ওটা ঠিক ধর্মশালা নয়, চামেলিবাবু বললেন, বলে হাত তুলে একটা দিক দেখালেন। ওদিকে ছোট গাঁ আছে একটা, কয়েকটা মাত্র ঘর, লোকে বলে বিচলি গাঁও। ওপাশে ঝোপ জঙ্গল শুরু হয়ে গিয়েছে, আমলকি গাছ আর মহুয়া ঝোপ। গিরি বাবা বলে এক সাধু ওখানে এক সময় একটা চালা বেঁধেছিল, আশ্রম করেছিল। থাকতো 2-4 জন চেলা চামুন্ডা। গিরি বাবা অনেকদিন হলো গত হয়েছে। ওখানে লোকজন বিশেষ থাকে বলে শুনিনি, তবে কখনো কখনো 1-8 জন সাধু টাধু জুটে যায়, চলেও যায় 2-4 দিন থাকার পর। তা সেখান থেকেই একটা লোক উধাও হয়েছে, তারাপদ বলল। মানে? কিকিরা বললেন, উধাও হয়েছে মানেটা কি? ওটা কি বাসা বাড়ি না হোটেল যে একটা লোক আর ছিল কাল উধাও? চন্দন বুঝতে পারলো তারাপদ ব্যাপারটা ঠিক গুছিয়ে বলতে পারেনি। স্পষ্ট করে না বললে সত্যি ধরা মুশকিল ঘটনাটা। চন্দন এবার বুঝিয়ে বলল ব্যাপারটা। তাহলে বন্ধুরা, আজ এখানেই শেষ করলাম। আবার ফিরবো পরের পর্বে। তোমরা সকলে খুব খুব ভালো থেকো। ধন্যবাদ।